একাদশ শ্রেণীর জিওগ্রাফির অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগতম। আজকের আলোচ্য বিষয় সমুদ্রবক্ষের বিস্তার বা সম্প্রসারণ, যাকে ইংরেজিতে বলা হয় সি ফ্লোর স্প্রেডিং। সি ফ্লোর স্প্রেডিং। এই সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের বিস্তার বা সমুদ্র তলদেশের বিস্তার বা সম্প্রসারণ, এই তত্ত্বটি দিয়েছেন হ্যারি হেস। হ্যারি হেস। এই হ্যারি হেস ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একজন কমান্ডার, সেনাপ্রধান। নৌবাহিনীগুলো সমুদ্রে অভিযান করে, সামুদ্রিক উপকূলভাগে তারা দেশকে রক্ষা করে, তারই সেনাপ্রধান। সেনাপ্রধান থাকাকালীন তিনি সমুদ্রের বিভিন্ন স্থানে সমুদ্রের গভীরতা মাপতেন। এই গভীরতা মাপতে গিয়ে তিনি দেখেছেন যে সমুদ্রের তলদেশ, সমুদ্রের স্থলভাগের কাছাকাছি সমুদ্রের তলদেশের খাত রয়েছে, গভীর গর্ত রয়েছে, আর মাঝ বরাবর কিন্তু গভীরতা কম রয়েছে সমুদ্রের তলদেশে। এই তথ্যগুলি মোটামুটিভাবে তিনি পর্যবেক্ষণ করে এই সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রবক্ষের বিস্তার বা সমুদ্র তলদেশের বিস্তার তত্ত্বটি দিয়েছেন। তিনি তত্ত্বটি দিয়েছিলেন 1960 সালের পরে 1962 সালে। তিনি যে বইতে তত্ত্বটি প্রথম প্রকাশ করেছিলেন সেই বইটির নাম হিস্টোরি অফ ওশেন বেসিন, মানে সমুদ্র তলদেশের যে গর্তগুলো রয়েছে, বেসিনগুলো রয়েছে, সেইগুলোর ইতিহাস কথা। এই বইটি কিন্তু পরীক্ষাতে আসতে পারে। দেখো, হিস্টোরি অফ ওশেন বেসিন। সমুদ্র তলদেশের বিস্তার সম্পর্কিত তিনি যে মতবাদটি দিয়েছেন, এই মতবাদে যাওয়ার আগে কতগুলি কথা আমাদের জানা খুবই প্রয়োজন, না হলে কিন্তু সমস্যা হবে এই তত্ত্বটা ব্যাখ্যা করতে। দেখো, আমাদের পৃথিবীর ভেতরে আমরা জানি ম্যাগমা রয়েছে। এই ম্যাগমাতে কতগুলি পরিচলন কক্ষ রয়েছে। পরিচলন কক্ষ মানে কি? যে সাইক্লিক ম্যানারে বা চক্রাকার পদ্ধতিতে সেই জায়গাতে ফিরে আসা। ভেতরের দিকে ম্যাগমা রয়েছে, ম্যাগমার পরিচলন স্রোত রয়েছে। এই কতগুলি পরিচলন স্রোত বা পরিচলন কক্ষ রয়েছে। ম্যাগমাগুলো ভেতর থেকে বাইরের দিকে আসে, ভূত্বকের দিকে, এই ভূত্বকের দিকে আসে, আবার তলের দিকে চলে যায়। এইরকম ভাবে কতগুলি পরিচলন কক্ষ রয়েছে। এইরকম ভাবে কতগুলি পরিচলন কক্ষ রয়েছে। এইরকম ভাবে কতগুলি পরিচালন কক্ষ রয়েছে। ম্যাগমার পরিচালন কক্ষ একদিক থেকে উপরে উঠে আর দুই দিকে প্রসারিত হয়ে গিয়ে আবার তলের দিকে নেমে আসে। এইরকম ভাবে কতগুলি সাইক্লিক বা চক্রাকারে ম্যাগমার পরিচালন কক্ষ স্রোত রয়েছে। ঠিক আমরা যদি রান্না করতে গিয়ে দেখি যে গরম জলগুলো ঠিক উপরের দিকে আসে, আবার শীতল হয়ে নিচের দিকে ঢোকে। ঠিক এইরকম ভাবে পরিচলন কক্ষ কিন্তু মানে ফুটন্ত জলে দেখা যায়। ঠিক সেই পদ্ধতি কিন্তু এখানে। তো এইগুলো ম্যাগমার পরিচলন কক্ষ বা পরিচলন স্রোত। এই স্রোতের উপর ভিত্তি করে কিন্তু এই সমুদ্র তলদেশের বিস্তার বা সমুদ্র তলদেশটা ধীরে ধীরে বাড়ছে কেন বা সম্প্রসারণ হচ্ছে কেন, এই যে মতবাদটি দিয়েছেন হ্যারি হেস। এবারে আসি তার তত্ত্বের মূল কথাতে। তিনি বলেছেন যে সমুদ্র তলদেশে শৈলশিরা রয়েছে। শৈলশিরা মানে কি? লম্বা আকৃতির পাহাড় সমুদ্রের তলদেশে মধ্যখানে। ধরো এটা একটা, ধরো এটা হচ্ছে একটা সমুদ্র, এর তলদেশে শৈলশিরা রয়েছে। আর এটা যদি স্থলভাগ হয়, এটা সমুদ্র মনে করো, তাহলে এই সমুদ্রের তলদেশে এরকম ভাবে, সমুদ্রের তলদেশে এইভাবে, ধরো এটা সমুদ্রে এরকম ভাবে
শৈলশিরা রয়েছে। এই শৈলশিরার ধীরে ধীরে এই শৈলশিরার নতুন করে ভূত্বক সৃষ্টি হয়। শৈলশিরা ধীরে ধীরে ভূত্বক সৃষ্টির ভেতর থেকে ম্যাগমা আসার কারণে, আর ধীরে ধীরে এই ম্যাগমা এখানে নতুন করে ভূত্বক সৃষ্টি হলে দুই পাশে চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ যখন করে তখন কিন্তু সমুদ্রের তলদেশ ধীরে ধীরে সরতে থাকে। এই ম্যাগমাটা কোথা থেকে আসে? গুরুমণ্ডল থেকে আসে। গুরুমণ্ডল থেকে ম্যাগমা উপরের দিকে উত্থিত হয়ে এই সমুদ্রের তলদেশে শৈলশিরার সৃষ্টি করেছে। এই শৈলশিরায় নতুন করে ভূত্বক সৃষ্টি হচ্ছে, তখন ধীরে ধীরে দুই দিকে চাপ পড়ছে। দুই দিকে চাপ পড়ার কারণে কিন্তু সমুদ্রের তলদেশে ধীরে ধীরে প্রসার ঘটছে। এই কথাটি কিন্তু এই তত্ত্বতে বললেন হ্যারি হেস। তিনি এই তত্ত্বটাকে সফল করার জন্য তত্ত্বের ব্যাখ্যাও দিয়েছেন, দেখিয়েছেন যে কিভাবে সমুদ্রের তলদেশের বিস্তার ঘটে। এবারে আসি যে তত্ত্বের ব্যাখ্যায়। দেখো, এটা কল্পনা করো যে পৃথিবীর অভ্যন্তর ভাগ, ভেতরের অংশটা, এই অংশটা পুরোপুরি ভাবে এখানে কতগুলি ম্যাগমার পরিচালন কক্ষ রয়েছে দেখতে পাচ্ছ। একদিক থেকে ম্যাগমা উঠছে, আবার একদিকে এসে নিচের দিকে ঢুকে যাচ্ছে আবার চক্রাকারে। এখান থেকে এইদিকে একটা রয়েছে, এখান থেকে এইদিকে একটা রয়েছে, এই অংশগুলো এখান থেকে আরো রয়েছে একটা, এদিকে আরো রয়েছে। এইভাবে কতগুলি পরিচালন কক্ষ রয়েছে। আর এই পরিচালন কক্ষগুলো রয়েছে গুরুমণ্ডলের ভিতরে। গুরুমণ্ডল থেকে কিন্তু গুরুমণ্ডলের উপরে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার, আর অ্যাস্থনোস্ফিয়ার থেকে অ্যাস্থনোস্ফিয়ারের কাছে এসে এই ম্যাগমাগুলো যেখানে নিচ থেকে যেখানে উপরের দিকে ওঠে, ধীরে ধীরে যখন উপরের দিকে ওঠে, তখন কিন্তু এই জেনারেলি ভাবে যে সমুদ্রের তলদেশ রয়েছে তার মাঝ বরাবর, সমুদ্রের তলদেশের এই দুপাশের মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর অংশের তলদেশে এসে এই ম্যাগমাগুলো ঊর্ধ্বমুখী হয়। এই ম্যাগমার পরিচালন কক্ষটা রয়েছে, এটা সমুদ্রের তলদেশে গিয়ে ঊর্ধ্বমুখী হচ্ছে। আবার বলছি যে এই যে সামুদ্রিক ম্যাগমার পরিচালন কক্ষ বা ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ, এই প্রবাহটি কিন্তু এসে সমুদ্রের তলদেশের মাঝ বরাবর তলদেশে এসে ধাক্কা মারে যখন, এখানে কিন্তু ধীরে ধীরে পদার্থগুলো ম্যাগমা সঞ্চিত হতে থাকে। এই জায়গাটাতে ধীরে ধীরে ম্যাগমা সঞ্চিত হতে থাকে। ধীরে ধীরে যতই সঞ্চিত হতে থাকে, আর ধীরে ধীরে ম্যাগমা পরিচালন কক্ষগুলো যখন বিপরীত দিকে সরে যায়, এক চাপ দিচ্ছে, দ্বিতীয়ত বিপরীত দিকে সরে যাচ্ছে, তো এইভাবে সরতে থাকবে তখন ধীরে ধীরে এখানে যে সমুদ্রটা রয়েছে, সমুদ্রটা ধীরে ধীরে, এটুকু হচ্ছে সামুদ্রিক প্লেট, এখান থেকে এটুকু সামুদ্রিক প্লেট, আর এটা হচ্ছে ভূত্বকীয়, এটা মহাদেশ, এটা হচ্ছে সমুদ্র। দেখে বুঝতেই পারছো, এইগুলো হচ্ছে মহাদেশ আর এইগুলো হচ্ছে কি সমুদ্র। তখন এই সমুদ্রের তলদেশের নিচে যখন ম্যাগমা ধাক্কা মারছে, তখন এখানে কিন্তু একটা ফাটল সৃষ্টি হবে। প্রথমে ফাটল সৃষ্টি হবে, আর ফাটল বরাবর ম্যাগমা কিন্তু জমতে শুরু করবে। আর ধীরে ধীরে যত ম্যাগমা এখানে নতুন করে জমবে, যে নতুন করে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হবে, নতুন করে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হবে। আর এইদিকে দুই দিকে চলে ম্যাগমার যে প্রবাহ রয়েছে, ধীরে ধীরে এই ভূত্বক, সামুদ্রিক ভূত্বককে দুই দিকে প্রসারণ করবে। দুই দিকে এই ম্যাগমার পরিচালন স্রোতের সঙ্গে দুই দিকে প্রসারণ ঘটবে ধীরে ধীরে। এই যতই প্রসারণ ঘটবে ততই কিন্তু সমুদ্র বক্ষের বা সমুদ্রের তলদেশের বিস্তার কিন্তু ঘটতে থাকবে। কিন্তু একটা কথা, নতুন করে সমুদ্রের তলদেশ যে গঠিত হবে, পৃথিবী তো পুরোপুরিভাবে নিরেট গোলাকার, তো যদি কোথাও সৃষ্টি হয়, সে উল্টে কোথাও ধ্বংস হতে হবে। ঠিক এরকমভাবে যখন ধীরে ধীরে প্রসারণ ঘটে, এটা এইদিকে ঘটছে, এটা এইদিকে ঘটছে, তখন অন্য একদিক থেকে প্লেটগুলো আসছে তখন ধীরে ধীরে অন্য দিকের প্লেটগুলো এই ভূঅভ্যন্তরের ভেতরের দিকে প্রবেশ করে। একদিকে এখানে নতুন করে প্লেট গঠিত হয়, আর একদিকে নিচের দিকে প্লেটগুলো ঢুকে প্লেটগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। আর এইরকম পদ্ধতিতে কোনো একটা সমুদ্র ধীরে ধীরে সংকুচিত হয়, তো কোনো একটা সমুদ্র ধীরে ধীরে প্রসারিত লাভ করে। আমরা নাম শুনেছি কিন্তু প্যান্থালাসার।
তোমরা পড়েছো পূর্ববর্তী শ্রেণীতে যে প্যান্থালাসা নামে একটি সমুদ্র ছিল, সেইগুলো পরবর্তীতে সেই প্যান্থালাসাটাই পরবর্তীতে ভেঙে বর্তমানে 5টি মহাসাগরের উৎপত্তি লাভ করেছে। তো ঠিক এইভাবেই কিন্তু প্যান্থালাসা ভেঙে পরবর্তীকালে এই 5টি সমুদ্রের সৃষ্টি হয়েছে। তো দেখো তত্ত্বটা কীরকম, আবার বলছি। ঊর্ধ্বমুখী লাভা সমুদ্র তলদেশে এসে ফাটল সৃষ্টি করে, দিয়ে পদার্থগুলো ধীরে ধীরে জমতে শুরু করে, আর জমে নতুন করে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হয়, নতুন করে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হবে। আর ধীরে ধীরে এই দুই দিকে প্রবাহের কারণে সমুদ্রের ধীরে ধীরে এই সামুদ্রিক যে ভূত্বকটা রয়েছে, এই সামুদ্রিক ভূত্বকটা এটা কিন্তু ধীরে ধীরে প্রসারণ হতে থাকবে। আর এই প্রসারণ বল ধীরে ধীরে যখন ম্যাগমা ধীরে ধীরে আবার নিম্নমুখী হবে, যেখানে দুই দিকে নিম্নমুখী হচ্ছে, এই দুই দিকে নিম্নমুখী হওয়ার কারণে এদিক থেকে যে সামুদ্রিক প্লেটটি রয়েছে, এই সামুদ্রিক প্লেটটি কিন্তু অভ্যন্তরে ঢুকবে। আর এদিকেও সামুদ্রিক প্লেটটি রয়েছে, এই সামুদ্রিক প্লেটটিও ঠিক ধীরে ধীরে অভ্যন্তরে ঢুকবে। এখানে যে নতুন করে সৃষ্টি হচ্ছে ধীরে ধীরে এই মহাদেশের কিনারায় বা মহাদেশের প্রান্তভাগে আবার সমুদ্রের তলদেশে এই প্লেটগুলোর প্রবেশের কারণে এই প্লেটগুলো আবার পরবর্তীকালে ভিতরে গিয়ে গলে ম্যাগমায় পরিণত হচ্ছে। এইভাবেই কিন্তু পৃথিবীর ভূত্বকের ভারসাম্য বজায় থাকছে। তো দেখো এই সমুদ্রের তলদেশে যেখানে এই ভূত্বক নতুন করে ভূত্বক সৃষ্টি হচ্ছে, এই ভূত্বকটির ঠিক মাঝ বরাবর অবস্থান করে এই শৈলশিরা, সামুদ্রিক শৈলশিরা। তোমরা আটলান্টিক মহাসাগরের নাম শুনেছ। আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর প্রায় 6,500 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে সমুদ্রের তলদেশে পর্বতের শ্রেণী। সমুদ্রের তলদেশে ডুবন্ত অবস্থায় রয়েছে। এর উচ্চতা প্রায় 2.5 কিলোমিটারের কাছাকাছি। এর প্রায় 90% এলাকা সমুদ্রের তলদেশে রয়েছে, ওই জন্য উপর থেকে কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যায় না, কিন্তু সমুদ্রের তলদেশেও অসংখ্য ডুবন্ত শৈলশিরা, পাহাড়, পর্বত কিন্তু অবস্থান করছে। এবারে আসি যে তিনি যে এই তত্ত্বটা দিলেন, বলছে যে এই কতগুলি ম্যাগমার পরিচালন কক্ষ রয়েছে, আর ম্যাগমাগুলো এসে এই সমুদ্রের তলদেশে এসে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করছে, আর শৈলশিরার দুই পাশে যতই প্লেটের চাপ প্রয়োগ হচ্ছে প্লেটের ওপরে, আর এই ম্যাগমার টানের ফলে ধীরে ধীরে সমুদ্রের তলদেশে বিস্তার ঘটছে বা সমুদ্রের তলদেশে সম্প্রসারণ ঘটছে। এই যে কথাটি বলছে এখানে যে ঘটছে, আবার একদিকে প্লেটগুলো তলের দিকে নিচে এই ম্যাগমা নিম্নমুখী প্রবাহের কারণে এখানে টানের সৃষ্টি হচ্ছে, যার ফলে এই অন্য সামুদ্রিক প্লেটগুলো কিন্তু ধীরে ধীরে ভূ অভ্যন্তরে প্রবেশ করে এই ভূত্বকের সামঞ্জস্য বজায় থাকছে। তিনি যেই কথাটি বললেন তার জন্য কিন্তু কতগুলি সাক্ষ্য বা প্রমাণ দেখিয়েছেন যে এই সমুদ্রের তলদেশ তো স্বাভাবিকভাবে মানুষ কেউ পৌঁছাতে পারেনি, কিন্তু বহির্ভূত কতগুলি কারণ দেখিয়ে তিনি বোঝাতে চেষ্টা করেছেন যে এই সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কিত তত্ত্বটি সঠিক। এই প্রমাণ বা সাক্ষ্যগুলো কি একটু দেখো। যে বলছি সংস্র উপত্যকা রয়েছে, এই সংস্র উপত্যকা কি? সংস্র উপত্যকা হলো, ধরো এখানে দেখো এই সমুদ্রের তলদেশে যে এই রয়েছে সমুদ্রিক তলদেশে, সমুদ্রের তলদেশে যে শৈলশিরা রয়েছে, এই শৈলশিরা এই দুই দিকে চাপ পড়ছে। নতুন করে এখানে যখন নতুন করে ম্যাগমা আগমন করছে তখন দুই দিকে কিন্তু চাপ পড়ছে, ভূত্বকের দুই দিকে চাপ পড়ছে, ফলে মাঝ বরাবর অংশ কিন্তু ফাটল ধরে দিচ্ছে। এই ম্যাগমা যেখানে জমছে এখানে কিন্তু আবার ফাটল ধরে নিচ্ছে। দ্বিতীয়ত কথা, এইদিকে দুই দিকে কিন্তু আবার ম্যাগমার প্রসারণ রয়েছে, এক প্রসারণ বল। এই ম্যাগমার প্রসারণ বলের কারণে কিন্তু এই মাঝ বরাবর অংশের ফাটল দেখা দেয়। যখন এই ফাটল দেখা দেয় তখন এই যে শৈলশিরাটি রয়েছে এর মাথায়
এর মাথায় কিন্তু একটা অবনমিত উপত্যকা দেখতে পাওয়া যায়। ফাটলের কারণে অবনমিত উপত্যকা দেখতে পাওয়া যায়। যখনই ফাটল হয় তখনই কিন্তু এর ভেতর থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে ওই ফাটল বারবার জমে নতুন করে ভূত্বক সৃষ্টি করে। তো তার ঠিক পূর্বে, ম্যাগমা ওঠার ঠিক পূর্বে যে ম্যাগমার এই প্রসারণমুখী বলের কারণে এই শৈলশিরার দুই ভাগ কিন্তু শৈলশিরা দুই ভাগে বিভক্ত হয়ে যায় ফাটল হয়ে। যখনই ফাটলের বিভাগে বিভক্ত হয় তখন কিন্তু একটা অবনমিত উপত্যকার সৃষ্টি করে। তো যদি আমরা এই আটলান্টিক মহাসাগরে যে শৈলশিরা রয়েছে, সেই শৈলশিরাতে যায় মধ্য আটলান্টিক শৈলশিরা, যার নামটি হচ্ছে মধ্য আটলান্টিক সামুদ্রিক শৈলশিরা। যদি ওখানে যাই ওই শৈলশিরাতে কিন্তু আমরা দেখতে পাবো এই ধরনের সংস্র উপত্যকা। দ্বিতীয়ত আসি ভূমিকম্প। এই সমুদ্রের তলদেশে ভেতর থেকে ম্যাগমা কিন্তু কন্টিনিউ ভাবে আসতেই রয়েছে, এই পরিচালন কক্ষগুলো কিন্তু চলতেই রয়েছে। আর কিছুদিন এখানে কিন্তু ফাটল ক্রমাগত কিছুদিন পর পর হয়েই চলেছে। এই জন্য কি হয়, ম্যাগমা থেকে কোনো একটি অঞ্চলে যখন ভেতর থেকে ম্যাগমা আসবে, ম্যাগমা এসে নতুন করে যখন সঞ্চয় হবে, তখন কিন্তু ওই অঞ্চলটাতে নতুন করে ভূত্বক গঠিত হবে। ভূত্বক গঠিত হলেই ওইখানে কিন্তু ভূমিকম্প মাঝে মধ্যে লেগেই থাকবে। এই জন্যে ওই আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর যে মধ্য আটলান্টিক সামুদ্রিক শৈলশিরা রয়েছে, সেখানে গেলে কিন্তু এই ভূমিকম্পগুলো অনুভূত হয়। প্রায় মাঝে মধ্যে সেখানে কিন্তু ভূমিকম্প লেগেই রয়েছে। দ্বিতীয় নম্বরে আসি শিলার বয়স। দেখো এইখানে কিন্তু নতুন করে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি হয়। ধরো এরকম ভাবে একটা ফাটল হয়েছে, আর ভেতর থেকে ম্যাগমা উঠে নতুন করে একটি ভূত্বক সৃষ্টি করলো। এর বয়স অবশ্যই এই পার্শ্ববর্তী যে শিলাগুলো রয়েছে এর বয়স থেকে কম হবে। তো এই অবভিয়াসলি কম হবে, যেহেতু নতুন করে এখানে শিলাগুলো সৃষ্টি হচ্ছে। যতই এই মধ্য সামুদ্রিক শৈলশিরা যতই দূরের দিকে যাওয়া যায় শিলার বয়স কিন্তু তত বাড়তে থাকে। এই শিলার বয়স মাপার জন্য একটি পদ্ধতি রয়েছে, রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে শিলার বয়স মাপা হয়। আর এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরের দিকে শিলাগুলোকে নিয়ে যখন বয়স মাপছে, তখন দেখা যাচ্ছে যে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি শিলার বয়স কম, প্রায় 18 কোটি বছর, 18 কোটি বা 180 মিলিয়ন বছর। আর যত দূরের দিকে যাওয়া যাচ্ছে এই দূরের দিকের শিলার বয়স কিন্তু 38 কোটি বছর। যে মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি শিলার বয়সগুলো, এই সমস্ত শিলার বয়স মোটামুটি ভাবে 18 কোটি বছর। আর যখন দূরের দিকে এখানে একটু প্রাচীন শিলা আরো দূরের দিকে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে এই শিলাগুলোর বয়স 38 কোটি বছর। তো এই থেকে প্রমাণিত হয় যে মধ্য সামুদ্রিক শৈলশিলায় নতুন নতুন করে ভূত্বক তৈরি হচ্ছে, আর ধীরে ধীরে ওই পুরাতন ভূত্বকগুলো সরে যাচ্ছে। এরপরে আসি পিলাজিক পলির সঞ্চয়। এই পিলাজিক পলি কি? সমুদ্রের তলদেশে বিভিন্ন রকমের মাছ বা প্রাণীগুলো বসবাস করে, যেইগুলো বিশেষ করে উপরের স্তরে বসবাস করে, সমুদ্রের উপরের স্তর, সেগুলোকে বলা হয় পিলাজিক। আর যেগুলো সমুদ্রের তলদেশে বাস করে তাদের বলা হয় ডেমার্সাল। সমুদ্রের উপরের অংশে বেশিরভাগ প্রাণীগুলো বসবাস করে, তলদেশে খুব কম করে। তো এইগুলি মরার পরে তাদের দেহটা কিন্তু সমুদ্রের তলদেশে থিতিয়ে পড়ে যায়, দিয়ে এক ধরনের পলির সৃষ্টি করে, যেটা আমরা পাললিক শিলা গঠনে পড়েছি। তোমরাও অবশ্যই পূর্ববর্তী শ্রেণীতে পড়েছ। তো এই পিলাজিক পলির সঞ্চয় দেখা যাচ্ছে যত এই শৈলশিরা থেকে যত তোমরা দূরের দিকে যাবে, এই শৈলশিরা থেকে যত দূরের দিকে যাবে এই সমস্ত অংশে পিলাজিক পলির সঞ্চয় কিন্তু বেশি হবে। আর এই সমুদ্রের এর কাছাকাছি অংশগুলোতে কিন্তু পিলাজিক পলির সঞ্চয় খুবই কম বা নেই বললেই চলে। কেন? যে ধীরে ধীরে প্রসারণ হয়েছে। এইগুলো কাছাকাছি নতুন অংশ, আর দূরেরগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে সমুদ্রের তলে থাকার সময় পেয়েছে। আর কাছাকাছি অংশগুলো যে ভূত্বক রয়েছে, সমুদ্রের তলদেশের ভূত্বক, যেখানে পলি ধীরে ধীরে জমছে, সমুদ্রের মধ্য সামুদ্রিক শৈলশিরার কাছাকাছি ভূমিতে
পিলাজিক পলি সঞ্চয় খুবই কম দেখা যাচ্ছে। আর যত দূরের দিকে যাওয়া যাচ্ছে, যে স্থলভাগের কাছাকাছি দিকে যে পলি সঞ্চয় যে জমে রয়েছে সমুদ্র থেকে, সমুদ্রের মাঝ বরাবর থেকে দূরের দিকে, কিনারের দিকে বা উপকূল ভাগের দিকে, সেখানে পিলাজিক পলি সঞ্চয় কিন্তু গভীরতা সব থেকে বেশি। এটাও প্রমাণিত করে যে সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্র বক্ষের বা সমুদ্রের তলদেশের প্রসারণ ঘটেছে, না হলে এইরকম কিন্তু অসংহতি দেখা যেত না। এরপরে আছে চুম্বক মেরুর বৈপরীত্য। চৌম্বক মেরুর বৈপরীত্য মানে কি? দেখো, আমরা জানি যে চুম্বক শলাকা রয়েছে, চুম্বক শলাকার নর্থ আর সাউথ ইন্ডিকেট করা থাকে। যদি একটি সুতোর দ্বারা তোমরা বেঁধে দাও, তাহলে দেখবে যে উত্তর দিক উত্তর আর দক্ষিণ দিক দক্ষিণ মানে প্রকাশ করে দেবে জেনারেলি। তো ঠিক একই পদ্ধতিতে ভূগর্ভ থেকে যখন ম্যাগমাগুলো যখন উঠে, প্রথমবার যখন ম্যাগমা উঠবে, তখন কিন্তু ম্যাগমার মধ্যে ম্যাগনেটিক টান রয়েছে, ম্যাগনেট রয়েছে। এই ম্যাগনেটগুলো কিন্তু তারা কিন্তু নর্থ সাউথ করে সাজে, উত্তর দক্ষিণ করে প্রথমে সাজবে। ধরো কিছু শিলা উঠলো, ধরো এইটুকু শিলা উঠলো, তো অবশ্যই এর সাউথটা উপরে, নর্থটা উপরের দিকে থাকবে। ধরো প্রথমে এরকম ভাবেই থাকবে, যখন ম্যাগমা বেরোলো তখন যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, এভাবেই উঠবে। দ্বিতীয়বার যখন ম্যাগমা উঠবে, ধরো এর পাশেই উঠলো ম্যাগমা আবার, তখন কিন্তু এই নর্থ সাউথ এইভাবে থাকবে না, তখন উল্টো হয়ে যাবে, এটা সাউথ হয়ে যাবে, এটা নর্থ হয়ে যাবে। তোমরা জানো যে পাশাপাশি কোনো চুম্বক একই মেরু পাশাপাশি থাকতে পারে না, একই মেরু পাশাপাশি কখনোই থাকবে না। এই জন্য দেখা যায় যে ভেতর থেকে যে ম্যাগমাগুলো বেরিয়েছে, তাদের এই চুম্বক মেরুর বিপরীত দেখাচ্ছে, যে কোনোটা দেখাচ্ছে ঠিক দেখাচ্ছে সঠিক, যে শিলার কোনোটা শিলার চুম্বক মেরু ঠিক দেখাচ্ছে, আবার কোনটা শিলার চুম্বক মেরুগুলো বিপরীত দিকে দেখা যায়, একদম ঠিক বিপরীত দিকে। এর থেকে কি প্রমাণিত হয়? যে এই ধরনের যে শিলাগুলো ভেতরের দিকে বারবার সৃষ্টি হয়েছে, এই শিলাগুলোর পাশাপাশি যে সৃষ্টি হয়েছে, এই শিলাগুলো, ধরো এই শিলাগুলো যে সৃষ্টি হয়েছে পাশাপাশি, এই শিলাগুলো একটা শিলার সঙ্গে আর একটা শিলা চৌম্বক মেরুর কিন্তু বিপরীতমুখী দিক প্রকাশ করছে, বিপরীত দিক প্রকাশ করছে। এখান থেকে প্রমাণিত হয় যে এই ম্যাগমাগুলো একবার নয়, একের অধিকবার বারবার বের হয়ে নতুন করে ভূত্বক সৃষ্টি করেছে, যার কারণে প্রত্যেকটা শিলার পাশাপাশি অবস্থিত শিলার এই মেরু প্রদর্শন করার বা মেরু দেখানোর দিকগুলো কিন্তু বিপরীত দিকে দেখাচ্ছে। আবার যখন নতুন করে যখন ফের আবার ম্যাগমা উঠবে, তখন কিন্তু আবার নর্থ সাউথ হয়ে যাবে, ঠিক যেমন ছিল তেমনই হয়ে যাবে। পাশাপাশি অবস্থিত যে শিলাগুলোর এইরকম ভাবে মেরুর দিক প্রদর্শিত করবে বা দেখাবে। এরপরে আছে শিলার তাপের অসংহতি। শিলার তাপের অসংহতি মানে কি? তাপের মধ্যে পার্থক্য। দেখো, এখানে নতুন করে ভূত্বক সৃষ্টি হচ্ছে, নতুন করে ম্যাগমা উঠে, এইখানের এই মধ্য সামুদ্রিক শৈল শিলার পার্শ্ববর্তী স্থানের শিলার টেম্পারেচার জেনারেলি ভাবে বেশি হবে, স্বাভাবিকভাবেই বেশি হবে। আর যত দূরের দিকে যাবে এই শিলাগুলোর টেম্পারেচার কিন্তু তত কমতে থাকবে। তা ঠিক এইভাবে শিলার যখন টেম্পারেচারগুলো মাপা যাচ্ছে, দেখা যাচ্ছে যে শিলাগুলো এই মধ্য সামুদ্রিক শৈল শিলার কাছাকাছি রয়েছে, সেই শিলার টেম্পারেচার বেশি, আর দূরের দিকে যে শিলাগুলো রয়েছে সেই শিলার তাপের পরিমাণ কম। এই শিলার তাপের অসংহতিও কিন্তু সি ফ্লোর স্প্রেডিং বা সমুদ্রপক্ষের বিস্তারকে সঠিক প্রমাণিত করছে। লাস্টলি অভিকর্ষজ অসংহতি। তোমরা যদি আগের ক্লাসটি পড়ে থাকো সমস্ত চ্যাপ্টারে, তাহলে কিন্তু অভিকর্ষজ অসংহতি জিনিসটি বুঝবে। যে অভিকর্ষজ অসংহতি আবার বলছে কি, যে ভূপৃষ্ঠকে মোটামুটি ভাবে সমতল কল্পনা করে অভিকর্ষজ
টানগুলো মাপা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কোথাও উঁচু পাহাড় পর্বত অঞ্চল রয়েছে, পৃথিবীর এই কেন্দ্র থেকে প্রত্যেকটা জায়গার টান কিন্তু সমান নয়। এই জন্যে যে জায়গাগুলো বেশি উঁচু সেখানকার শিলাগুলো হালকা হালকা বলে সেখানে অভিকর্ষজ টান কমে যায়, সেখানে অভিকর্ষজ ঋণাত্মক দেখা যায়। এবং মেন স্বাভাবিক জেনারেলি যতটা হওয়ার কথা তার থেকে কিছুটা কমে যায়, বা তাত্ত্বিক অভিকর্ষজ মান থেকে গণনাকৃত অভিকর্ষজ মানে পার্থক্য দেখা যায়, সেটাকে বলছে অভিকর্ষ বিচ্যুতি। অভিকর্ষ বিচ্যুতি কিছুটা দেখা যায় এইখানে, এখানে সমুদ্রের এখানে একটা সামুদ্রিক খাত সৃষ্টি হয়, যেখানে এই সামুদ্রিক প্লেটটি এটা হচ্ছে মহাদেশীয় প্লেট, এই সামুদ্রিক প্লেটগুলি মহাদেশীয় প্লেটের তলদেশে প্রবেশ করে, এই তলদেশে প্রবেশ করে, এখানে কিন্তু একটা সামুদ্রিক খাত সৃষ্টি করে দেয়। এই যে এখানে এই জায়গাটা দেখছে একটা সামুদ্রিক খাত সৃষ্টি করবে। আর সামুদ্রিক খাতগুলো কিন্তু এই উপকূল ভাগের কাছাকাছি অবস্থান করে জেনারেলি। তোমরা মারিয়ানা খাতের নাম শুনেছ, আরও অ্যালুসিয়ান খাত, মারিয়ানা খাত, পুয়ের্তো রিকো খাত, সোন্ডা খাত, এগুলো খাতের নাম শুনবে। এই খাতগুলো কিন্তু মহাদেশের কাছাকাছি অবস্থান করছে, সমুদ্রের ভিতরে গভীরে কিন্তু নেই। এইটুকু অংশে শিলার কিন্তু অভিকর্ষজ ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি দেখা যাচ্ছে, বা অভিকর্ষজ টান যতটা হওয়ার কথা তার থেকে কমে যাচ্ছে। কেন কমছে? যে এই ভেতরের দিকে এইগুলো হচ্ছে শিলা, ম্যাগমার ঘনত্ব বেশি, ম্যাগমার ভেতরের দিকে যত যাওয়া যায় তত কিন্তু ঘনত্ব বাড়তে থাকে। তোমরা জানো যে এই গুরুমণ্ডলের ঘনত্ব কিন্তু 3 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি, আর এই সামুদ্রিক ভূত্বকের ঘনত্ব হচ্ছে 2.95 গ্রাম পার ঘন সেমি। তো ধীরে ধীরে যখন নিচের দিকে যাচ্ছে, এই অল্প ঘনত্বের শিলাগুলো যখন ভেতরের দিকে ঢুকছে তখন কিন্তু এখানে কিন্তু অভিকর্ষজ টানগুলো কমে যায়। এখানে জেনারেলি সমুদ্রের তলদেশে ধনাত্মক বিচ্যুতি হওয়ার কথা, কিন্তু সেই কম ঘনত্বের শিলাগুলো যে প্রবেশ করার কারণে এখানে কিন্তু পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি হওয়া সত্ত্বেও, যত পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি যাবে টান অভিকর্ষজ টান তত বাড়তে থাকবে। তো এইখানে পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি যাওয়া সত্ত্বেও বা কিছুটা দূরত্ব কমা সত্ত্বেও, যেহেতু কম ঘনত্বের শিলাগুলো ভূ অভ্যন্তরে প্রবেশ করছে, তার জন্য অভিকর্ষজ বিচ্যুতি দেখা যাচ্ছে। তো এইখানে সমুদ্রের তলদেশে অভিকর্ষজ বিচ্যুতি ঘটছে, তার মানে কি? অবশ্যই সমুদ্রের তলদেশে এই মহীখাত অঞ্চলে বা সমুদ্র খাত অঞ্চলে ভেতরের দিকে শিলাগুলো প্রবেশ করছে আর শিলাগুলো গলছে। শিলাগুলো প্রবেশ করছে তার মানে এই অভিকর্ষজ বিচ্যুতি হচ্ছে, তার মানে যেখানে শিলাগুলো প্রবেশ করছে, না হলে এইখানে ধনাত্মক বা অভিকর্ষজ টান বেশি হওয়ার কথা, উল্টে বেশি হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে যখন গণনা করে দেখা যাচ্ছে যে অভিকর্ষজ টানগুলো কমে যাচ্ছে। আবার বলছি কমার কারণটা কি? যেহেতু কম ঘনত্বের শিলাগুলো ভেতরের দিকে প্রবেশ করছে, আর শিলা যত কম ঘনত্ব যুক্ত হবে সেখানে অভিকর্ষজের টান তত কম হবে, আর যত শিলার ঘনত্ব বেশি হবে অভিকর্ষজের টান তত বেশি হবে। মহীখাত অঞ্চলে যেহেতু স্থলভাগের বা ভূত্বকগুলো ঢুকছে, এই ভূত্বকগুলো গলে যাওয়ার কারণে কিন্তু সেইখানে গিয়ে বা সেখানে অবস্থান করার কারণে অভিকর্ষজের টান কমে ঋণাত্মক অভিকর্ষজ বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে। এতগুলো প্রমাণিত করছে যে সমুদ্র তলদেশের প্রসারণ ঘটেছে। বর্তমানে যে সমুদ্র এখন যেখানে রয়েছে বা মহাদেশগুলি যেখানে রয়েছে, এই মহাদেশগুলি হয়তো বেশ কিছু বছর আগে একই রকম অবস্থায় ছিল না, বা চিরদিন একই জায়গাতে নেই। এইরকমভাবে ধীরে ধীরে সমুদ্র তলে বিস্তার ঘটেছে। একটু আগেই বললাম যে প্যান্থালানাসা নামে একটি মহাসমুদ্র ছিল, যেই সমুদ্রটি ভেঙে বর্তমানে নতুন করে 4টি মহাসাগর সৃষ্টি হয়েছে: ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর। আর শেষাংশটুকু প্যান্থালানাসার শেষাংশটুকু যাকে বলা হয় প্রশান্ত মহাসাগর।
শেষাংশটুকু এই প্রশান্ত মহাসাগর অবস্থান করছে। তো প্রশান্ত মহাসাগর আয়তন ধীরে ধীরে কমছে, আর ভারত মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর, এর প্রসারণ ধীরে ধীরে কিন্তু হতে রয়েছে। যাই হোক, এই প্রশ্নটি পরীক্ষাতে কিন্তু 5 মার্কের আসতে পারে। এখান থেকে যে ছোটখাটো প্রশ্নগুলো আসবে, যে সমুদ্র তলদেশের বিস্তার বা সম্প্রসারণ বলতে কি বোঝো, এরকম করে আসতে পারে। তাহলে সংজ্ঞাটা কি করে লিখবে, যে ভূ অভ্যন্তরে গুরুমণ্ডল থেকে ম্যাগমা সমুদ্রের তলদেশে এসে সঞ্চিত হয়, দিয়ে সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করে। আর এই নতুন সামুদ্রিক শৈলশিরা ভূত্বকের উপরে চাপ সৃষ্টি করে। চাপ সৃষ্টি করলে প্রসারণশীল ম্যাগমার সঙ্গে সমুদ্র তলদেশে ধীরে ধীরে প্রসার ঘটে বা বিস্তার ঘটে। একেই বলছে সমুদ্র তলদেশের সম্প্রসারণ। আবার বলছি, ভূগর্ভ থেকে উত্তপ্ত ম্যাগমা সমুদ্র তলদেশে এসে নতুন করে সামুদ্রিক ভূত্বক সৃষ্টি করে। কোথায়? মধ্য সামুদ্রিক শৈলশিরাতে। এই নতুন করে সৃষ্টি করে তার চাপ আর দুই দিকে ম্যাগমার প্রসারণ কারণে ধীরে ধীরে এই সামুদ্রিক ভূত্বকটি তার আয়তনকে প্রসারিত করে। এই সমুদ্র তলদেশের প্রসারণকেই বলছে সমুদ্রের তলদেশের সম্প্রসারণ বা সমুদ্র বক্ষের বিস্তার। তারপরে আসতে পারি সমুদ্র তলদেশের সম্প্রসারণ কথাটি কে দিয়েছেন? হ্যারি হেস। কত সালে? 1960 সালের পরে, 1962 সালে। তার বইটির নাম কি ছিল? হিস্টোরি অফ দ্য ওশেন বেসিন। তবে এই তত্ত্বটি মোটামুটিভাবে তিনি তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন আটলান্টিক মহাসাগরের উৎপত্তি ব্যাখ্যা হিসেবে, যে প্রধানত তিনি আটলান্টিক মহাসাগরটি কিভাবে সৃষ্টি হয়েছে সেই তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই সমুদ্র তলদেশের বিস্তার ধারণাটি দিয়েছেন। আসতে পারে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা কি? তাহলে সমুদ্রের মধ্যখানে বা মাঝ বরাবর ভূগর্ভ থেকে ম্যাগমা উঠে নতুন করে যে পর্বত বা শৈলশিরার সৃষ্টি করে, দীর্ঘ লম্বা আকৃতির যে শৈলশিরাগুলি সৃষ্টি করে তাকে বলা হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা। আর বিশ্বের সবথেকে লংগেস্ট বা দীর্ঘতম শৈলশিরাটি রয়েছে আটলান্টিক মহাসাগরে, তার নাম মধ্য আটলান্টিক সামুদ্রিক শৈলশিরা। আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন আবারও নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব, তার জন্য প্রস্তুত থাকবেন।